নূপুরের স্বামীর দ্বিতীয় বিয়ের কথা নূপুর আজ জানতে পেরেছে। সে ঘরে একটা সন্তানও রয়েছে নাকি। কথাগুলো নূপুর জানতে পেরেছে তার বাড়ির কাজের মেয়ে পুতুলের কাছ থেকে। পুতুল অন্য যে বাসায় কাজ করে সে বাসার সামনেই ফ্ল্যাটে নাকি নূপুরের সেই সতীন থাকে। আজ সকালে পুতুল নূপুরের স্বামীকে দেখছে ফ্ল্যাট থেকে বের হতে। পুতুলের সন্দেহ হওয়ায় বাসার মালকিনকে জিজ্ঞাসা করলে জানায় ওটা সামনের বাসার মহিলার স্বামী। তাদের একটা ছোট্ট বাচ্চা আছে। পুতুলের থেকে শোনা কথা যে নূপুর চট করে বিশ্বাস করে নিয়েছে এমন নয়। আজকাল কাজের মেয়েদের কথা বিশ্বাসযোগ্য না। এদের কাজ হলো সংসারে আগুন ধরানো। ঠিক ভুল বিচার না করে ফট করে একটা কথা বলে ফেলা তারা। কাজেই এমন ভাষা কথায় স্বামীকে সন্দেহ করার মতো মেয়েলোক নয় নূপুর। তাছাড়া নূপুর আর সাকিবের সংসারে এই 4 বছর পড়েছে। ভালোবেসে বিয়ে করেছে তারা। নিজের স্বামীকে যে অন্য 5টা মানুষের থেকে ভালো জানে। সাকিব শান্ত ধরনের মানুষ, কথা কম বলে, তাকে খুব সহজে রাখতে দেখা যায় না। খুব ভয়ঙ্কর কোনো অন্যায় করলেও সে হাসি মুখে তা মাপ করে দিতে পারে। নূপুর মানুষটাকে যত দেখে ততই মুক্ত হয়। এই 4 বছর সংসারে তাদের কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। ঝগড়া তো অনেক দূরের কথা। নূপুরকে আজ পর্যন্ত গাঢ় গলায় কোনো কথা বলেনি পর্যন্ত সাকিব। চায়ে চিনির বদলে লবণ দেওয়ায় সে লোকটা মুচকি হেসে বলে, চিনির স্বাদ নোনতা হয়ে আগে দেখিনি তো। কোথায় পেলে এমন চিনি? এমন লোকের সাথে ঝগড়া হওয়ার কোনো স্কোপ নেই। স্বামী হিসেবে সে সর্বদিক থেকে সেরা। নূপুর কল্পনাতেও এমন একজন মানুষকে সন্দেহ করতে পারবে না। এত সব দিকে চোখ না দিয়ে নিজের কাজটা তো ঠিকঠাকভাবে করতে পারিস। দেখ কাপড়গুলো 2 দিন যাবৎ পড়ে আছে। কে ধোবে ওগুলো? দিন 4 হলো আমার কোমরের সাইডটা ব্যথা করছে। নয়তো তোর আশায় তো ফেলে রাখি আমি। কাজ মনে করে কেচে দিস। পুতুল ঘর ঝাড়ু দেওয়া বাদ দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। কিছুটা রাগ দেখে বলে, আমার কথা বিশ্বাস করলেন না তাই না? আপনারে মিথ্যা কেন কইতে যাব আমি? আপনারে আপনার স্বামীর খোঁজ দিলে কি 2 টাকা বেশি দিবেন আপনি? তাহলে আমি কেন সাইদে আপনারে খোঁজ দিব? এই নিয়ে আমার লাভ লস কিচ্ছু নেই। নূপুর চুলা থেকে মাছের হাঁড়িটা নামাতে নামতে বলে, সেটাই তো, কেন দিচ্ছিস? দিতাছি কারণ আপনারে মেলা ভালো মানুষ। এই দুনিয়া ভালো মানুষের সব থেকে কষ্ট থাকে, কিন্তু ভালো মানুষকেও সুখে থাকুনের অধিকার আছে। আমি চাই আপনি সুখে থাকেন। আমি সুখেই আছি পুতুল। বেশি পাকা কথা না বলে কাজ শেষ কর। আজ তোকে নিয়ে শপিংয়ে যাব। যদি না যেতে চাস তাহলে মুখ চালিয়ে যেতে পারিস। পুতুল এবার দমল, কিন্তু তার মন অশান্ত হয়ে গেল। ম্যাডাম যে স্যারকে এত বিশ্বাস কেন করে সে বোঝে না। অবশ্য সে নিজেও একথা প্রথমে বিশ্বাস করতে চায়নি। নিজের চোখে দেখা বলেই না বিশ্বাস হলো। অমন মাটির মতো মানুষটা তলে তলে শয়তানের নানা। এ বাড়িতে জানলে সে এ বাড়িতে কাজ নিত না। ভালো মানুষের কষ্ট পেতে দেখলে তার খুব দুঃখ হয়। আল্লাহ যে কেন ভালো মানুষদের এত কষ্ট দেয়। সাকিব আজ দুপুরে ফেরে নেই, এটা নতুন নয়। প্রায় সে বাসার বাইরে লাঞ্চ করে। এর কারণ কখনো নূপুর জানতে চায়নি। প্রতিটি মানুষের জীবনে কিছু ব্যক্তিগত স্পেস দরকার, একটু স্বাধীনতা দরকার। সব কিছুতে যদি কাউকে জবাবদিহি করতে হয় তাহলে জীবনের প্রতি বিরক্ত চলে আসে। নূপুর এ বিষয়ে সবার থেকে ভালোভাবে উপলব্ধি করতে পারে। তার বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছে সে। সেখানে তার জীবন জেলখানার কয়েদির থেকে ভিন্ন কিছু ছিল না। এক চিমটে লবণের জন্য তাকে কৈফিয়ত দিতে হতো। স্কুলে কিসের জন্য ঘন্টার পর ঘন্টা মামার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। কি ভয়ঙ্কর সেসব অতীত! লজ্জায় অপমানে সে কতবার নিজের মৃত্যু কামনা করছে। নিজের সেসব অতীত ভেবে সে কখনো আগ বাড়িয়ে সাকিবকে কিছু জিজ্ঞাসা করতে পারে না। সংশয় তার অস্থির সাথে জড়িয়ে গেছে যেন। তারপর আজকাল বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। বিশ্বাস না করলেও কেন যেন সন্দেহের মাথাটা ভেতরে শিকড়ে গেড়ে বসেছে। আজকাল রাতে তার ঠিক করে ঘুম হয় না। হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যায়। না চাইলেও অন্ধকারে হাত চলে যায় পাশে। যেন তারা নিশ্চিত হতে চায় পাশের মানুষটা এই আধারে তার পাশে আছে। হ্যাঁ, তার কাছে আসে। নূপুর খাবার প্লেট সামনে নিয়ে বসে থাকে। পেটে যেন টান নেই কোনো। নূপুর বার কয়েক ঘড়ির দিকে তাকায়। সময়কে একটু বেশি ধীরে আগোচ্ছে। হাঁসফাঁস করতে করতে অবশেষে সে ফোন হাতে সাকিবের ফোন কলে দিয়েই ফেললো। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। আশ্চর্যজনকভাবে নূপুরের কথা বলতে যেন লজ্জা লাগছে। ঠিক লজ্জা নয়, খানিকটা জড়তা। কেন? সে মনের কোণে যে সূক্ষ্ম সন্দেহ নিয়ে কল করছে তার জন্য। ঠিক জানা নেই। নূপুর, শরীর খারাপ করছে, আমি আসবো? সাকিবের কণ্ঠ অন্য সময় থেকে ভিন্ন লাগলো। এই কণ্ঠ ছিল নূপুরের জন্য চিন্তা। এমন চিন্তিত কণ্ঠ নূপুর আগে একবার শুনেছিল। এক বর্ষণমুখর রাতে নূপুর কাঁদতে কাঁদতে সাকিবকে কল করেছিল। মামির সাথে কথা
কাটাকাটির পর্বটা যেদিন অনেক দূর গড়িয়েছিল, ফলস্বরূপ মামার শক্ত হাতের কঠিন থাপ্পড়টা পড়েছিল তার গালে। এর আগে মামা কখনো তার গায়ে হাত তোলেনি। নূপুর একটু বেশিই ভেঙে পড়েছিলেন। নূপুরের কান্নার ধ্বনি শুনতে সাকিব স্বর চঞ্চল হয়ে উঠছিল। নূপুর সেদিন প্রথম আবিষ্কার করে সাকিব নামক এই বরফের মতো শীতল মানুষটার কণ্ঠ গ্রীষ্মের উষ্ণ রোদের মতো হতে পারে। সেই বর্ষণমুখর রাতে সাকিব তার হলের দেওয়াল টপকে বেরিয়ে হাজির হয়েছিল নূপুরকে আনতে নূপুরের বাড়ির সামনে। সাকিবের মতো শান্ত মানুষটা সেদিন প্রচণ্ড রেগে যেয়ে নূপুরের মামার সামনে থেকে নূপুরের হাত ধরে বেরিয়ে এসেছিল। এত হিসাব করে চলা মানুষটা সেদিন কোনো কিছু না ভেবে রাত 11টা প্রায় সময়ে নূপুরের হাত মুষ্টিবদ্ধ করে হাজির হয়েছে কাজী অফিসের সামনে। জরুরি তলবে সাকিবের দুজন বন্ধু এসে হাজির হয় খানিক বাদে। হয়ে যায় আয়োজন ছাড়া এক সাদামাটা বিয়ে। ঠিক যেন হঠাৎ করে যে কাগজ কলমে সম্পূর্ণরূপে সাকিবের সাথে জড়িয়ে গেল। পুরোটা সময় নূপুর কেবল বড় চোখ করে সাকিবকে দেখেছে। মনে মনে নিজেকে প্রশ্ন করছে, এটাই কি তার সেই শীতল প্রেমিক? আবার নিজে উত্তর দিয়েছে, হ্যাঁ, এটা তার উষ্ণতায় গলে যাওয়া প্রেমিক। সেদিনের পর থেকে সাকিব আবারও পূর্বের শীতলতায় নিজেকে মুড়িয়ে এনেছে। এই এতদিন বাদে সেই উষ্ণ কণ্ঠস্বর শুনতেই নূপুরের বুকের ভেতরটা ছলকে উঠল। নিজের প্রতি চরম ক্ষোভে ঠোঁট কামড়ে কেঁদেই ফেলল। কিভাবে সে সব ভুলে সন্দেহ জড়ালো নিজেকে, কিন্তু শব্দ ফোনের ওপারে পৌঁছাতে দিল না। মানুষটাকে আতঙ্কিত করতে চাইল না সে। কান্না চাপিয়ে জবাব দিল, খেয়েছো? ওপাশ থেকে উত্তর খানিক দেরি হলো, মাত্র ফিরলাম। তুমি? খাচ্ছি। আচ্ছা। এরপর দুজনের নীরবতা। নূপুর আরও কিছু বলতে চাইল, কিন্তু খুঁজে পেল না। কিছু ঘন্টার ব্যবধানে মানুষটা বাড়ি ফিরে আসবে জানা সত্ত্বেও কেন যেন নূপুরের কল কাটতে ইচ্ছে হলো না। সাকিব বুঝলো বোধহয়। চুপ থাকলে সে কল কাটলো না। সময় গড়ল 1 মিনিট, 2 মিনিট করে পুরো 12 মিনিট। নূপুর তখনও চুপ করে কানে ফোন ঠেকিয়ে বসে আছে। কিছুটা ব্যস্ত হয়ে পড়ছি, রাখছি, দ্রুত ফিরবো আজ, খেয়ে নাও। কল টুটু করে কেটে গেল। লজ্জায় নূপুর গাল লাল হয়ে গেল। সে কি একটু বেশি নির্লজ্জের মতো কাজ করে ফেলছে? সাকিব তাকে ধরে ফেলছে? নূপুর ফোন নামিয়ে রেখে 1 গ্লাস পানি খেয়ে লম্বা শ্বাস নিল। আজে বাজে চিন্তা সে তাদের সরল সম্পর্কটাকে জটিল করে ফেলছে ভেবে লজ্জা পায়। সাকিব কখনোই জানতে পারলে তাকে খুব নীচ মানসিকতার বলে মনে করবে। নূপুর চটজলদি উজু করে নফল নামাজ দাঁড়ায়। শয়তান ভর করছে। শয়তান সর্বদা মানুষের দুর্বলতার সুযোগ খুঁজে। নূপুর শয়তানকে অনেক বড় সুযোগ দিয়েছে। এই খারাপ চিন্তা থেকে বের হতে হবে। মজার ব্যাপারটা খাপ ছাড়িয়েছে। ঠিক করে বসতেও পারছে না নূপুর। তা দেখে সাকিব বেশ চিন্তিত স্বরে বলল, আমি অনলাইনে টিকিট কেটে দিচ্ছি, সময় মতো যেয়ে ডাক্তার দেখিয়ে আসো। একা যেতে ভয় লাগলে আমায় কল করো। 1 ঘন্টা সময় নিয়ে আমিও যাব না হয়। তোমাকে কষ্ট করতে হবে না, এটুকু আমি একাই পারবো। সত্যি পারবে? নূপুর কপাল কুঁচকে বাঁকা চোখে তাকিয়ে বলে, তোমার কি আমাকে সেকালে মনে হয়? শাকের গলার টাইটা বাঁধাতে বাঁধাতে নূপুরের দিকে না তাকিয়ে বলল, না, তবে খুব আধুনিকও না। পরনের কাপড়টা দেখো, এলোমেলো অগোছালো, যেমনটা আমার নানিকে দেখতাম। সাকিবের কথায় নূপুর খানিক লজ্জা পায়। ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে। কাজে চটজলদি নাস্তা বানাতে গিয়ে শাড়ির কুচি ঠিক করা হয়নি। মানুষটা যে এও ব্যাপারটা ধরে ফেলবে কে বুঝেছে? সাকিব শীতল গলায় বলা কথাগুলো যে কোনো সময়ে যে কোনো মানুষকে নূপুরের মতো অস্বস্তিতে ফেলে দিতে পারে। মানুষটার কথা ঠিক বরফের মতো ধারালো। সাকিব একবার নূপুরের দিকে তাকিয়ে পুনরায় নিজ কাজে মনোযোগ দিল। শান্ত গলায় বলে, খেতে দাও, দেরি হচ্ছে। কথায় আছে, গরিবের কথা মিষ্টি হওয়ায় বাসি হলে। এখানে তেমনটাই ঘটছে। সময় হয়ে আসলো নূপুরের কিছুতেই এই ভর দুপুরে একা বের হতে ইচ্ছে করছে না। অন্যদিকে সাকিবকে কল করতেও তার ইগোতে প্রচণ্ড আঘাত হানছে। সকালে ওভাবে অপদস্থ হওয়ার পর আরও এক পর্যায়ে অপদস্থ হওয়ার মানসিকতার জোর নেই তার। পুতুল, চল আমার সাথে, একটু ডাক্তারের দরজা থেকে বেরিয়ে আসি। আপনার বাড়ি কাজ করার কাজ নিছি, ডাক্তারখানায় যাওয়ার কাজ তো নেইনি। পারতাম না। নূপুর ধমক দেয় পুতুলকে। মেয়েটা শুধু বড় কথা, কথার ভার বয়সের থেকে বেশি। এত কথা যে কোত্থেকে শেখে। পুতুল এই ডাক্তারের চেম্বারে যাওয়ার ব্যাপারে মোটেও খুশি না। এই রোদের মধ্যে জ্যামে বসে থেকে ডাক্তারের চেম্বার পর্যন্ত যাওয়া মোটেও তার কাজ না। এখানে ইঞ্চি পরিমাণ তার লাভ নেই। নূপুর পুতুলের গোমরা মুখের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে নরম গলায় বলে, 500 টাকা দিবনি, এখন চল। নূপুর হাতের পানি অন্যায় মুছতে মুছতে উঠে দাঁড়ায়। থমথমে মুখে বলে, ফেস ওয়াশটা দেন, মুখটা একটু পানি দেই, বাইরে যে গরম, বাথরুমে আছে, তাড়াতাড়ি করবি, বিয়ে বাড়ি যাচ্ছি না কিন্তু। লম্বা সিরিয়াল পেরিয়ে চেম্বার থেকে বের হতে হতে প্রায় দুপুর গড়িয়েছে। রাস্তার মোড়ে সবজির ভ্যান, বেশ টাটকা সবজি রয়েছে। সাকিব সবজি পছন্দ করে।
সেটা যে কোনো সবজি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সে আবার বেশ সচেতন। নূপুর ভ্যানের কাছে দাঁড়িয়ে পড়ে পুতুলকে বলে, কোন সবজি লাগবে বাড়িতে? না, পাকা কলা শেষ হয়েছে, হেনতা কেনেন। এখানে তো কলা নেই, চল সামনে দেখি। নূপুর এগিয়ে যায়। প্রতিদিন রাতে সাকিব অল্প কিছু ভাত দুধ কলা দিয়ে খাবে। এটা নাকি তার ছোটবেলার অভ্যাস। মানুষ এক অভ্যাস কিভাবে এতদিন ধরে রাখতে পারে? নূপুর তো এক খাবার পরপর দুদিন খেলে প্রায় মাসখানেক আর তা ছুতেও চায় না। নূপুর কলা নিয়ে দোকানে টাকা দেওয়ার সময় পুতুলের চাপা গলা বলা শুনতে পেল, এরে কয় দুধ কলা দিয়ে কালসাপ পোষা, আমি হলো দুধের সাথে বিষ দিতাম, বিষ। নূপুরের কানে কথাটা গেলেও সে কৌশলে এড়িয়ে যায়। কথাগুলো সাকিবের উদ্দেশ্য করে বলা তা বুঝতে বাকি নেই তার। তাছাড়া পুতুল যেন নূপুরকে শোনানোর জন্য ওভাবে বলল। রোজকারের মতো আজও বেশ রাত করে ঘুম ভাঙল নূপুরের। পাশে সাকিব গভীর ঘুমে মগ্ন। শান্ত রাতে সাকিবের নিঃশ্বাসের ধ্বনি অনেক জোরালো শোনাচ্ছে। নূপুর বেশ কিছুক্ষণ চুপটি করে শুয়ে থাকে, চোখ বন্ধ করে রেখে পুনরায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম তাকে পুরোপুরি বিদায় জানিয়েছে। নূপুর বিছানা ছেড়ে উঠে শাড়ির আঁচল গায়ে পেঁচিয়ে শব্দহীন পায়ে হেঁটে খোলা বারান্দায় যায়। তাদের ফ্ল্যাটটা 4 তলার উপর, সামনে খোলামেলা ছোট মাঠ। বারান্দায় দাঁড়ালে ফুরফুরে বাতাস, শরীর মন শীতল হয়ে আসে। নূপুর আবেশে চোখ বন্ধ করে, চা খাবে? পাশ থেকে শান্ত ছোট্ট কথাটা শুনতে চমকে ওঠে নূপুর। সাকিব তার পাশে এসে দাঁড়িয়েছে, দুহাত রেলিংয়ের ভর দিয়ে তার পাশেই চেয়ে আছে। দূরের ল্যাম্পপোস্টে মৃদু আলোতে সাকিবের শ্যাম মুখখানা স্পষ্ট। নূপুর সাকিবের কথা উত্তর না দিয়ে চিন্তিত গলা শুধায়, ঘুম ভেঙে দিলাম বুঝি? স্যারে, ঘুমাতে চলো। নূপুর ফের রুমের পানে যেতে গেলে সাকিব এক হাত ধরে আলতো করে নূপুরের শাড়ির আঁচল ধরে রাখে। মৃদু গলা বলে, ভোর হতে বেশি বাকি নেই, চা খেতে খেতে ভোর হতে দেখতে মন্দ লাগবে না, কি বলো? সাকিব প্রশ্নটা নূপুরের চোখে চেয়ে থেকে করলো। নূপুর সেই চোখকে ফেরাতে পারল না। ভালো লাগা বুকের ভিতরে যন্ত্রণাটুকে মিলিয়ে গেল। নূপুর খানিকটা হেসে বলল, তবে বেশ, আমি চা করে আনছি। সাকিব নূপুরের আঁচলে কন্যাটা আরও শক্ত করে ধরল। নূপুর তা দেখে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। সাকিব বলল, চা আমি বানাচ্ছি, তুমি বরং তাড়া করো, আমি ফিরলে জানাবে কতগুলো আছে। নিতান্ত ছেলে মানুষের কথা। নূপুর বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাকিব মোটেও রসিক টাইপের নয়। তাদের সম্পর্ক এত বছরে সাকিব কখনো মজা করে একটাও কথা বলেনি। না বলেছে অন্য সব প্রেমিকেদের মতো আকাশ থেকে চাঁদ তারা এনে দেওয়ার কথা। এদিক থেকে ভাবতে গেলে সাকিব ছিল নূপুরের কাছে খুব কাছের একজন ভালো বন্ধু, যার সাথে থাকলে নূপুরের কিছু সময়ের জন্য তার কষ্টকে ভুলে থাকতে পারে। তাদের প্রেম সীমাবদ্ধ ছিল ভার্সিটির ক্যান্টিন আর লাইব্রেরিতে। অন্যদের মতো কখনো পার্কে বেড়াতে যাওয়া হয়নি, একসাথে বসে গল্প করতে করতে বাদাম খাওয়া হয়নি, এমনকি বিয়ের পরেও হয়নি। সাকিব সর্বদা ব্যস্ত মানুষ। ছুটির দিনগুলোতে বাসায় থাকলে পুরোটা সময় সে বইয়ের মাঝে মুখ ডুবিয়ে রাখে। নূপুর সাকিবের এই রূপের সাথে পরিচিত, কিন্তু আজকাল কিছু ব্যতিক্রম নূপুরকে অবাক করে দেয়। নূপুরকে আনন্দ হওয়ার কথা হলেও নূপুরে এসবে মোটেও আনন্দিত হতে পারে না। ভয়, চিন্তা সব এসে জড়ো হয়। হৃৎপিণ্ডটা তীব্র শব্দ করে ছুটতে শুরু করে। মনটা বারবার অনুনয় করে বলতে থাকে, আমার কিচ্ছু চাই না, শুধু সে আগের মতোই থাকুক, তার পরিবর্তন চাই না আমি। যেন সাকিব পরিবর্তন হলে এমন কিছু ঘটবে যা নূপুরের এই ক্লান্ত হৃদয় সহ্য করতে পারবে না। বিয়ের পর এই প্রথম সাকিবের হাতে বানানো চা খাচ্ছে নূপুর। চা অন্তত তিতো হয়েছে। নূপুর তবুও দ্বিতীয়বারের মতো চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো। সাকিব পূর্বের মতো শীতল চোখে বাইরের অন্ধকারের পানে চেয়ে আসে। সে কি ভাবছে তা বোঝার উপায় নেই। চায়ের কাপটা রেলিংয়ের উপর রাখা, ধোয়া ওঠা বন্ধ হয়েছে। নূপুর তার চায়ের কাপে ছোট ছোট চুমুক দিতে দিতে সাকিবকে পর্যবেক্ষণ করছে। আমার মাকে দেখবে? সাকিবের কথায় নূপুর চমকে তাকায়, আলতো করে মাথা নাড়ায়, সায় দেয়। সাকিব ফোন বের করে একটা ছবি নূপুরের সামনে ধরে। ছবিতে থাকা মহিলাটি বেশ বৃদ্ধা, বয়স 50 পেরিয়েছে। মাথার প্রায় অর্ধেক চুল সাদা। সত্যি বলতে নূপুর এই প্রথম তার শাশুড়িকে দেখছে। সাকিবের পরিবার থেকে কেউ নূপুরকে মেনে নেয়নি। অমন চালচুলোহীন মেয়েকে কে বা বাড়ির বউ করতে চাইবে? সাকিবের বাবা বিয়ের পরদিন কল করে জানিয়েছে সে যেন বউকে নিয়ে গ্রামে পা না রাখে। সাকিব তার বাবার কথা ফেলেনি। সে কখনো নূপুরকে তাদের সামনে নিয়ে যায়নি। নূপুর অবশ্য প্রথম দিন বার কয়েকবার বলেছিল তাকে নিয়ে যেতে। সে দরকার পড়লে বাবা মায়ের পা ধরে ক্ষমা চাইবে। সাকিব রাজি হয়নি, শক্ত মুখে বলেছে, কোন ভুলের জন্য ক্ষমা চাইবে? যদি ভুলের প্রসঙ্গ আসে তবে ভুল আমি করছি, এখানে তোমার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
এর প্রতি উত্তরে নূপুর বলার মতো কিছু খুঁজে পায়নি, আর না কখনো এ বিষয়ে কথা বলার সাহস পেয়েছে। পরিবারের কথা উঠলে সাকিবের শীতলতা বেড়ে যায়। এই 4 বছর নূপুর তার শ্বশুরবাড়ির পরিবার সম্পর্কে কিছুই জানতে পারেনি। কেবল জানে গ্রামে সাকিবের ছোট ভাইকে নিয়ে সাকিবের বাবা মা থাকে। বেশ কিছুদিন ফসলের জমি থাকায় তাদের থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। তবুও সাকিব মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তার বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তবে এই 4 বছরও ভদ্রলোক সেখান থেকে 1 পয়সাও খরচ করেনি। নূপুর এই প্রথম তার শাশুড়িকে দেখে বুঝল সাকিব মোটেও তার মায়ের মতো হয়নি। তাদের চেহারায় কোনো মিল নেই, না আছে চোখের মিল। সাকিবের চোখ টলটলে পানির মতো সরল, অন্যদিকে তার মায়ের চোখ পূর্ণিমা চাঁদের মতো ঝলমলে। নূপুরের চোখ ছলছল করে। একবার যদি সে মা বলে ডাকতে পারত। একটা মা পাওয়ার স্বাদ কি সে কখনোই পাবে না? নূপুরকে কাঁদতে থেকে সাকিব বলে, আমি আমার মায়ের মতো হইনি, তাই না? আমরা 2 ভাই কেউ তার মতো হইনি। দুজনে বাবার চেহারা পেয়েছি, গায়ের রংটাও বাবার। মায়ের এটা নিয়ে যে কত আফসোস ছিল। তারপর আমাদের একটা বোন হলো। মায়ের ইচ্ছা পূরণ করতে হয়তো আল্লাহ ওকে পাঠিয়েছে। উজ্জ্বল নক্ষত্রের মতো বোনটা পুরোপুরি মায়ের কপি ছিল। আমাদের বয়সের গ্যাপ ছিল প্রায় 15 বছর। স্বাভাবিকভাবে আমাদের বেশ আদরের ছিল। ওর বয়স যখন 5, তখন একদিন সকালে ওকে রেখে আমরা 3 জনে বাজার যাই। মা রান্নার কাজে ব্যস্ত ছিল। আমাদের পিছু পিছু যেতে যেতে গিয়ে মোটর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের আদরের বোনটা সেদিন বিদায় নেয়। ওকে না নিয়ে যাওয়ার অপরাধ বোধে আমি মায়ের চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারিনি আর কখনো। এজন্য বিয়ের পর গ্রামে পা রাখতে মানা করলে আমি জোর দিয়ে বলার মতো কথা খুঁজে পাইনি। তুমি কি মনে করো আমি স্বামী হিসেবে দুর্বল, অযোগ্য? নূপুর তৎক্ষণাৎ ডানে বাঁয়ে মাথা নাড়ে। তার চোখে ভিজে এসেছে। মানুষটা তার শীতলতার পেছনে এত কষ্ট জমা রেখেছে, তা হয়তো সে কখনোই জানতে পারত না। এক্ষেত্রে নূপুরও কি স্ত্রী হবার অযোগ্য নয়? কিছুক্ষণ মাঝের রাতে আধার চিরা আলো উঁকি দিতে শুরু করলো। কান্নাকাটি শেষে ক্লান্ত হয়ে নূপুর ঘুমিয়ে পড়ছে সাকিবের কাঁধে মাথা রেখে। চোখ দুটো ফুলে টমেটোর রং ধারণ করছে। সাকিব আলতো করে নূপুরের মাথা নামিয়ে তাকে কোলে শুইয়ে দেয়। তৎক্ষণাৎ আকাশের দিনে আলো ফুটে গেছে। এই তো আর কিছু সময়ের মাঝে পাখিদের ঝাঁক বেরোবে, কিচিরমিচ শব্দ তুলে গান গাইবে, চারদিক দিকে ছড়িয়ে দিবে সকাল হবার খবর। আজকেও ভাইজানেরা দেখেছি। আমার চক্ষু একদিন ভুলবার পারে, কিন্তু 2 দিন নয়। এই পুতুলের চোখ কোনো দিন মিথ্যা কিছু বললে না। পুতুল, তোকে এসব নিয়ে বকবক করতে মানা করছি। বেশি পাকা কথা ভালো না। প্রয়োজন ছাড়া একটা বাড়তি কথা বলবি না তুই। আচ্ছা, আপনি কন, ভাইজানের হাতের ডানায় একটা কাটা দাগ আছে না? কন, আছে না? আছে তো। সেইটা তো কথা। আমি কেমনে জানলাম এই কাটা দাগটার কথা? ভাইজানের আমি কোনো দিন জামা ছাড়া দেখিনি। দেখছি, দেখলেন তো? এই পুতুলের বিশ্বাস না করলে কইরে পারবে না। পুতুল সত্যি ছাড়া মিথ্যা কয় না। তোকে আমি সত্য মিথ্যা কোনটাই বলতে বলিনি। দয়া করে মুখটা বন্ধ রাখ, কাজে মন দে। নূপুরের কথায় পুতুল ফুঁসে ওঠে, রাগ দেখে বলে, আপনি এমন বলদ কেন কন তো? পাগলও তো নিজের ভালোটা বোঝে। আপনি বুঝলেন না? আপনার জন্য বুকটা ছলকায়। আমি আপনারে সত্যিটা জানালাম, নয়তো আমার ঠেকাও পড়েনি। নূপুর পুতুলের কথার জবাব দিল না। আজকাল নূপুর বোঝে না সে নিজে কী চাই। সাকিবকে বিশ্বাস করবে নাকি পুতুলের বলা কথাটা যাচাই করে দেখবে, সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আজকাল তার মনে সন্দেহ দানা সৃষ্টি হয়েছে। সে চাইলেও কেন যেন চোখ বন্ধ করে পুতুলের বিরোধিতা করতে পারে না। কেন পারে না? কারণ সাকিবের ছোটোখাটো পরিবর্তনগুলো তাকে বিরক্ত করছে হয়তো, কিংবা সাকিবের প্রতি তার বিশ্বাসটা আগের মতো নেই, এমনটাও হতে পারে। নূপুর ঠিক জানে না কোনটা ঠিক কোনটা বেঠিক। ঠিক বেঠিক জাজ করার শক্তিটুকু যেন তার নেই। পুতুল, তুই আর কোনো বাড়িতে কাজ করিস? ওই করি আরও 3 জায়গায়। মাজেদা খালা আরও একটা কাজ ঠিক কইরার কথা কইছে। ওইটা হইলে আপনার বাড়ি কাজ ছাইড়ে দেম। কেন? আমি কি খারাপ মানুষ? আপনি খারাপ হইলে কাজ ছাড়া লাগতো না, কিন্তু সমস্যা হইল আপনি মেলা ভালো মানুষ। এই জগতে ভালো মানুষের বাড়িতে কাজ কাম কইরা শান্তি নেই, মনে কোনো শান্তি পাই না। পুতুলের কথা শুনে নূপুর মলিন হাসে, বুকের উপর ভার অনুভব করে। তার জীবনের শান্তিটুকু তাকে ছেড়ে কোথায় চলে গেল। ঝকঝকে রোদ উঠছে। মাজায় ব্যথা নিয়ে নূপুর আজ বেশ কিছু কাপড় ধুয়েছে। অধিকাংশ বিছানার চাদর আর পর্দা। পুতুল মেয়েটা কথা শোনে না। কতদিন ধরে এগুলো ধুয়ে দিতে বললেও এড়িয়ে যাচ্ছে।
নূপুরের কেন যেন রাগ করতে পারে না মেয়েটার ওপর। বয়সে পুতুল নূপুরের থেকে অনেক ছোট, বাবা নেই, বাড়িতে বৃদ্ধ মা আছে, তিনি চলাফেরা করতে পারে না। পুতুলের আয়ের উপর মা মেয়ের সংসার চলে, এজন্য হয়তো নূপুরের এমন কোমল আচরণ পুতুলের প্রতি। ভেজা কাপড় ছাদে টাঙানোর দড়ি নাড়তে নাড়তে চোখ কুঁচকে ফেলল নূপুর। সূর্যটা ঠিক মাথার উপর, আলো সরাসরি এসে চোখে বিচ্ছে। নূপুরের এক হাতে সাহায্য রোদে আড়াল হতে চেষ্টা করলো। অন্যদিকে ছাদে এলো অন্য ফ্ল্যাটের একজন মহিলা। নূপুরের সাথে এই বাড়ির কোনো ফ্ল্যাটের মানুষের সাথে তেমন সখ্যতা নেই। নূপুর কথা কম বলে, ছোট থেকে সে মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে শিখেছে। বাড়ির অন্য সবার থেকে অবশ্য এই মহিলাটিকে সে ভালো চেনে। তাকে বাড়ির সকলে মিতা আপা বলে ডাকে। নূপুরদের ফ্ল্যাটে প্রায় লবণ তেল সহ টুকিটাকি জিনিসের জন্য আসেন তিনি। 2-5 মিনিটের জন্য বসে টুকিটাকি গল্প করেন। এই যেমন আজ কী রান্না করছেন, তার স্বামী ভোলা স্বভাবের জন্য তেল না কিনে ফিরছেন, নতুন কেনা শাড়িটা কিনে ঠকে গিয়েছেন ইত্যাদি। নূপুর তাকে শোনানোর মতো গল্প না থাকে গল্প বেশি দূর আগায় না। ভাবি নাকি অসুস্থ মনে হচ্ছে যে? নূপুর হেসে জবাব দেয়, ঠিক অসুস্থ না, তবে মাজার ব্যথাটা হালকা বেড়েছে। মিতা ছাদের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়, তার কৌতূহলী চোখ দুটো কিছু বলার আশায় উদ্গ্রীব হয়। নূপুর বিষয়টা লক্ষ্য করলো, তবে সে ভেবে পেল না এমন কি কথা জানতে চাইছে মিতা আগ্রহী। ভাইয়া কোথায়, অফিসে? নূপুর জবাবে মুচকি এসে মাথা নাড়ে। মিতু পুনরায় বলে, ভাইয়া কী কাজ করেন? নূপুর বুঝতে না পেরে বলে, জি মানে ভাইয়া কোন পোস্টে আছেন? অডিট অফিসার। অডিট অফিসার। জবাবে মিতু কেমন করে হাসলো, উপহাসের সুরে বলল, তাহলে তো মোটা ইনকাম আছে, 2 হাত ভরা টাকা আছে, দেখেই তো এই নারী ওই নারী পেছনে খরচ করার সময় হয়। আমাদের জন্য ইনকামে যা তা দিয়ে টাইটায় সংসার চলে, বিলাসিতা করার সুযোগ নেই। হাতে অঢেল টাকা থাকে না, অন্য নারীর দিকে তাকানোর সুযোগও হয় না। নূপুরের মনে হলো তার বুকের ভেতরটা কে যেন খেমচে ধরলো। কথাগুলো তিক্ততা যেন ব্লেডের থেকে ধারালো। নূপুরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পা যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। এত নিষ্ঠুর শব্দগুলো কেন তাকে শুনতে হলো? কেন তার স্বামীকে এত নিষ্ঠুরভাবে জাজ করা হচ্ছে কেন? মিতু নূপুরের দিকে বেদনার চোখে তাকালো, সান্ত্বনার কণ্ঠ বলল, ওসব নিয়ে আর ভাববেন না। পুরুষ মানুষ কুকুরের সমান, তাদের অনৈতিক কাজকর্ম নিয়ে ভেবে নিজেদের মনের অশান্তি বাড়ানো কী দরকার? নীরবে মেনে যান। আমরা তো চাইলে বরকে 2 কথা শুনিয়ে বাপের বাড়িতে উঠতে পারি, আপনার তো সেই জায়গাটুকু নেই। এখানে ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাকেন, নিজের জায়গা আগলে রাখেন। নূপুরের বুকটা দ্বিতীয়বারের মতো কাঁপলো, তবে এবার সে চুপ থাকলো না, শক্ত গলায় বলল, আপনি ঠিক কোন ধারণা নিয়ে আমার স্বামীর বিষয়ে এতগুলো কথা বললেন তা আমার ঠিক জানা নেই। তবে আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমি আমার মতো করে সামাল দেব। বাইরের একজন মানুষের থেকে নিজ স্বামীর বিষয়ে এসব কথা শোনা মোটেও আনন্দের বিষয় নয়। এ ধরনের কথা কাউকে বলার আগে অবশ্যই ভেবে দেখবেন। আপনার কথাগুলো সত্যি হলে হয়তো আমার জীবনের রূপ বদলাবে, কিন্তু মিথ্যা হয়, এই অপমান তিক্ততা কি দিয়ে পোষাবেন? মিতার মুখ খানিকটা চুপসে যায়। সে নিজের পিঠ বাঁচাতে মরিয়া হয়ে উঠল, বলতে শুরু করলো, আমি আপনাকে আঘাত করতে চাইনি ভাবি, ভুল বুঝবেন না। এই পুরো বাড়িতে আপনার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে। পুতুলের মুখে আপনার সংসারে এই হালের কথা শোনার পর থেকে আমি ঠিক করে ঘুমাতে পারিনি। বাচ্চার বাপ ফিরতে দেরি করলে প্রেশার বেড়ে যায়। আপনি কোন পরিস্থিতিতে যাচ্ছেন তা বুঝতে পারছি। লজ্জার কারণে কাউকে বলতে পারছেন না সেটা বুঝি। কিন্তু ভাবি, আপনি যে কোনো সময় আমার কাছে আসতে পারেন। আমার সংসারে তেমন কিছুই ঘটেনি। আমি মানসিক শারীরিক কোনোভাবে অশান্তিতে নেই। প্লিজ এত ভাববেন না। নূপুর বালতিতে থাকা অবশিষ্ট কাপড়গুলি না টাঙিয়ে বালতি হাতে ছাদ থেকে নেমে এলো। তার হাত পা কাঁপছে। এতটা সময় সে কীভাবে ওখানে দাঁড়িয়েছিল তা একমাত্র সে এবং তার রব জানেন। নূপুর ফ্ল্যাটে ঢুকে মেঝেতে বসে পড়ল। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে আসছে। প্রথমে পুতুল, এখন আবার মিতা। ঠিক কী হচ্ছে? এই মানুষগুলো তার সরল স্বভাবের জন্য কেন এমন জঘন্যভাবে ব্যাখ্যা করছেন? এই 4 দুনিয়া আপন বলে যদি কোনো শব্দ থাকে, সেই শব্দটা কেবল সাকিবকে ব্যাখ্যা করে। সাকিবের সাথে প্রথম সাক্ষাৎ থেকে মানুষটা তার ভীষণ আপন। এই অতি আপন মানুষটা ছাড়া এক মুহূর্তে নিজেকে কল্পনা করা মুশকিল হয়ে পড়ে। সেখানে সেই মানুষটার বিরুদ্ধে কথা, এমন কঠিন কথাগুলো সে কিভাবে সহ্য করবে? নূপুর একবারের জন্য চায় না সেসব তিক্ত কথায় প্রভাবিত হতে। চায় না সে তার স্বামী নামক মানুষটাকে এমন তিক্ততায় ঘেরা কথায় সামিল করতে। বুকের ভেতরটা আরও ভারী হয়ে আসছে। বেলা গড়াতে থাকে। দুপুরে আজান দিতে বাকি নেই। পুতুল আজ ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। তার মাকে নিয়ে খালার বাড়িতে যাবে এমন কিছু বলেছেন। রান্না শেষ। আজকের আয়োজন অল্প। নূপুর মেঝে থেকে উঠে রুমে যেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ক্লান্ত শরীর ঘুম ভর করছে।
মস্তিষ্ক ভাবতে ক্লান্ত, কিছুটা বিশ্রাম চাই তার। চোখ বন্ধ হয়ে আসছে। নূপুরের চোখের পাতা বন্ধ হওয়ার আগে বেল বাজলো। কেউ এসেছে। একবার দুবার করে পরপর 5বার বেল বাজলো। দরকারে ওপারে যেই হোক না কেন সে ভীষণ ব্যস্ত। নূপুর বিছানা থেকে টেনে তোলে নিজের শরীর। হেঁটে গিয়ে দরজা খুলতে পুতুল হুড়মুড় করে ঢোকে। পুতুলকে এভাবে হাঁপাতে থেকে নূপুরের কপালে ভাঁজ ফেলে বলে, এভাবে হাঁপাচ্ছিস কেন, কিছু হয়েছে? পুতুল মেঝেতে হাত পা ছড়িয়ে বসে বিলাপের সুর বলে, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কিচ্ছু করবার নাই পাইরে দৌড়ে আপনার কাছে আসলাম। নূপুরের মন কেমন করে উঠল। পুতুলের মায়ের কিছু হয়নি তো? এই মেয়েটা যে তার মতো সর্বহারা হয়ে যাবে। নূপুর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করতে করতে বলল, জিরিয়ে নেন, আমি শরবত করে দিচ্ছি। গরম কি বেশি লাগছে? এসি অন করে দে। লাগতো না, খালি শরবত হইলে হইব। নূপুর শরবত খেয়ে বড় করে শ্বাস ফেলল। জামার ভেতর থেকে ছোট্ট একটা ব্যাগকে বের করে, বেশ পুরাতন একটা অ্যান্ড্রয়েড ফোন বের করে ব্যাগ থেকে নূপুরের কোনো কথা ছাড়াই পুতুলের কাজ দেখছে। সে আপাতত চিন্তিত। পুতুলের আচরণে মনে হচ্ছে তার মায়ের কিছু হয়েছে। তাহলে কি ঘটছে? পুতুলের ফোন থেকে একটা ছবি বের করে নূপুরের সামনে ধরল। নূপুর এক পলক দেখাতে চিনতে পারে ছবিতে থাকা মানবটিকে। হালকা নীল রঙের শার্ট। নূপুরের মনে পড়ে আজ সাকিব এই শার্ট পরে বেরোচ্ছে। কোনো ভয়ঙ্কর কথা শোনার ভয়ে বুকের ভেতরটা ব্যথায় শুরু হয়। এই ব্যথা ব্যাখ্যা করার নয়। নূপুর ঢোক গিলে পুতুলের দিকে তাকায়। পুতুল এবার বড় গলা বলে, আমারে বিশ্বাস করেন না আপনি? এখন কন এইটা ভাইজান না? এই দেখেন কোন বাড়িতে ঢুকতেছে। আমি বাড়িসহ ছবি তুলছি। পরপর অনেকগুলো ছবি। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সাকিব একটা বাড়ির ভিতরে ঢুকছে। এ বাড়িতে পুতুল কাজ করে। নূপুর চোখ সরিয়ে নেয়। তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। আর সহ্য হচ্ছে না। তার হৃদয়ে নিতে পারছে না। সে চড়া গলায় পুতুলকে বলে, আমি তোকে গোয়েন্দা হতে বলিনি। এখন বাড়িতে যা, আন্টি একা আছেন। অন্য সময় হলে পুতুল দু একটা কথা বলতো, কিন্তু নূপুরের মুখের দিকে চেয়ে আজ আর সাহস হল না। বাধ্য মেয়ের মতো বেরিয়ে গেল। পুতুল যেতেই নূপুর কান্নায় ভেঙে পড়ল। এতদিন জমিয়ে রাখা অভিমান, অভিযোগ সব কান্নার রূপে বেরিয়ে আসতে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো এসব কিছুর দায় তার মায়ের। কেন সে নূপুরকে জন্ম দিল, আর কেনই বা তাকে একা ফেলে চলে গেল? যখন যাওয়ারই ছিল নূপুরকে সাথে নিয়ে যেত, তাহলে আজ এই ভার সহ্য করতে হতো না। হয়তো সে একটু ভালো থাকতো। নূপুর অগোছালো পায়ে রুমে যায়। ল্যাগেজ থেকে বের করে জামা কাপড় গোছাতে শুরু করে। সাকিব কীভাবে তার সাথে এমনটা করতে পারলো? নূপুরের চোখের জল থামছে না। সে এক হাতে চোখের জল মুছতে মুছতে অন্য হাতে এলোমেলোভাবে ব্যাগ গোছাতে থাকে। কোনো কিছু ভাবার মতো মানসিকতা নেই। সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। সন্ধ্যা নেমেছে। আশেপাশে মসজিদ থেকে সুমধুর আজান ধ্বনি ভেসে আসছে। সাকিব আজ অফিস থেকে দ্রুত লিভ নিয়েছে। তার সাথে আজ কিছু অনাকাঙ্ক্ষিত অতিথি রয়েছে। রাস্তা থেকে বাসা পর্যন্ত আসার অনাকাঙ্ক্ষিত অতিথি রয়েছে। রাস্তা থেকে বসা পর্যন্ত আসার পুরোটা সময় সে একটাই কথা ভেবেছে, নূপুর যে খুব কাঁদবে। মেয়েটা ভীষণ আবেগী। বেশ কয়েকবার কলিং বেল দিলে কেউ দরজা খুলল না। সাকিব বাসার এক্সট্রা চাবিটাও আজ নিতে ভুলে গেছে। কল দিয়েও কাজ হচ্ছে না। সাকিব চিন্তিত হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ল না তো মেয়েটা? অতি চিন্তায় দিঘারা হয়ে সিদ্ধান্ত নিল দরজা ভাঙবে। ঠিক তখনই নূপুর দরজা খুলল। পরনের শাড়ি এলোমেলো, হাত খোপা করে চুলগুলো পিঠে ছড়িয়ে ফেলছে, চোখ মুখ ফোলা, যেন কয়েক ঘন্টা কাটছে। সাকিব শ্বাস আটকে এলো যেন। কি হয়েছে? এমন কেন লাগছে নূপুরকে? নূপুর ক্লান্ত চোখে সাকিবকে বলল, সাকিবের কোলে একটা বাচ্চা ছেলে। কোলের বাচ্চাটা তার বুকের সাথে লেগে ঘুমিয়েছে। পুতুলের বলা ঘটনাটাকে নিজ চোখের সামনে দেখে অবাক হলো না নূপুর, ঘাবলানো না, কেবল প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে রইল। সাকিব নূপুরের চাহনির অর্থ বুঝল। সে হাসতে চেষ্টা করলো, বলল, তোমার জন্য কিছু বিশেষ অতিথি এনেছি, মাথায় কাপড় দাও। নূপুর শাড়ির আঁচল টেনে সুন্দর করে মাথা রাখলো। বাইরে থেকে একে একে 3জন বাসার ভেতরে প্রবেশ করলো। এর ভেতরে একজনকে কি নূপুর চেনে? হ্যাঁ, এই একজন নূপুর তার বিয়ের সময় সব সময় কাছ থেকে দেখতে চাইতো। সাকিবের আম্মা হালিমা বেগম। নূপুর তাকে দেখে মাত্রই কেঁদে ফেলল। এমন অতিথি সে সত্যি আশা করেনি। বাকি দুজন, একজন বেশ মিষ্টি দেখতে একটা মেয়ে, এবং পাশে সাকিবের ভাই সাহিল। ঠিক করে লক্ষ্য না করলেও যে কেউ তাকে সাকিব ভেবে ভুল করবে। সাহিল হেসে সালাম দিল। নূপুর তখনও কাঁদছে। নূপুরকে কাঁদতে দেখে হালিমা বেগম শক্ত মুখ কোমল হয়ে এলো। সে কখনো এই বিয়ে মেনে নিতে চায়নি, কিন্তু এমন একটা মেয়েকে সে কীভাবে ফিরিয়ে দেবে? কাঁদেন না মা, তুমি কাঁদলে তোমার এই মা নিজেকে ক্ষমা করবে না। হালিমা বেগমের কথা বলার ধরন বেশ গোছানো, সুন্দর। নূপুরের কান্না থেমেছে সময় নিয়ে। পরিচয় পর্বের শেষে জানা গেছে সাকিব বিয়ে করার
কয়েক মাস পরে সাহিলের বিয়ে হয়। এক প্রকার জেদ করে সাহিলকে বিয়ে দেন হালিমা বেগম। সাহিল তার স্ত্রী সন্তান নিয়ে শহরে এসেছেন দিন বিশেক। কাছে পাশেই ভাড়া নিয়েছে বাসা। সাহিল সাকিবের সাথে কন্ট্যাক্ট করেছে কিছুদিন আগে। সাকিব এর মাঝে বার দুয়েক সাহিলের সাথে দেখা করছে, কিন্তু পুরো বিষয়টা নূপুরের থেকে গোপন রাখা হয়েছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কথাগুলো শোনার পর থেকে নূপুর কেমন থমকে গেছে। তার অস্বাভাবিক আচরণ দেখে সাকিব নূপুরকে পিছু পিছু রান্নাঘরে আসে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, সারপ্রাইজ দেওয়ার মানুষটা ছেলে মানুষও হয়ে গেছে, তাই না? সরি, আমি তোমাকে মোটেও আপসেট করতে চাই না। রাগ করিও না কেমন, প্লিজ। নূপুর জবাব দিল না। সে শ্যামাই রান্নার জন্য দুধ জাল দিচ্ছে। সাকিব পূর্ণায় বলল, লেটস কম্প্রোমাইজ, ওকে? তুমি এবারের মতো আমার ভুলটাকে ইগনোর করবে। নেক্সটে তুমি কোনো ভুল করলে সেটা আমি ইগনোর করবো। 50-50 চান্স। নূপুর সাকিবের দিকে ফিরল, চোখের জল আড়াল করে বলল, বেশ, এই ডিলে থাকছি। এখন শোকেস থেকে কিছু বাটি এনে দাও। সাকিব বাটি আনতে চলে গেল। নূপুর শাড়ির আঁচলে চোখ মুছে মুছতে মুছতে হেসে ফেলল। আজ সন্দেহ নামক একটা ছোট্ট শব্দের জন্য তার সাজানো সংসার বিলীন হতে চাইছিল। আবার বিশ্বাস নামক একটা শব্দ তাকে তার বিলীন হতে যাওয়ার সম্পর্ক আরও জোরালোভাবে আঁকড়ে ধরতে সাহায্য করছে। কিন্তু সাকিব যখন রুমে ঢুকে কাপড় এলোমেলো দেখবে, বিছানার উপর ল্যাগেজ দেখবে, তখন তাকে কি বলবে নূপুর? সাকিবের উপর বিশ্বাস রেখে সে তার চলে যাওয়ার সিদ্ধান্তকে বাতিল করছে। সাকিবের মুখ থেকে সত্যিটা না জেনে নূপুর চট করে সব কিছু মেনে নিতে পারছিল না। সবটা জানার পর সাকিব রাগ করলে নূপুর সাকিবের সাথে করা ডিলের ব্ল্যাক কার্ডটা না হয় তখন ইউজ করবে। নূপুর তপ্ত শ্বাস ফেলে রান্নায় মনোযোগ দেয়। শাশুড়িমা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন, তাই বেশ যত্ন নিয়ে রান্না করছেন। সাহিল বসার রুম থেকে গলা উঁচু করে ডাকে নূপুরকে, ভাবি কোথায়? এখানে আসেন, গল্প করি। নূপুরও গলা উঁচু করে জবাব দেয়, আসছি ভাই, 2 মিনিট। সমাপ্ত। একটি শব্দ। সত্য ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।